স্টুডেন্টস সবাই চুপ করে বসো। আজকে আমি তোমাদেরকে একটা ভাইটাল টপিক বোঝাবো। কেউ কিন্তু আমার পড়ানোর মাঝখানে ডিস্টার্ব করবে না বলে দিলাম। আচ্ছা, তোমাদের বাটার নান আর বাটার চিকেন কোথায়? কি বলছেন স্যার? বাটার চিকেন বাটার নান? কিন্তু আমরা তো আজকে কেউ টিফিনে বাটার নান কিংবা বাটার চিকেন নিয়ে আসিনি। আপনার হঠাৎ করে বাটার নান বাটার চিকেন খেতে ইচ্ছে হলো কেন স্যার? আরে মৌমিতা, স্যারের বাটার নান কিংবা বাটার চিকেন খাওয়ার ইচ্ছে হয়নি। স্যার আমাদের অহন আর তুলিকার কথা বলছে। স্যার, আপনি যাদেরকে খুঁজছেন ওরা দুজন লাস্ট বেঞ্চে বসে বাটার নান আর বাটার চিকেন খাচ্ছে। আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আকাশের কথা শুনে সবাই মিলে পিছনে বেঞ্চের দিকে ঘুরে তাকায় আর সবাই দেখে যে তুলিকা এবং অহনা দুজনে গল্প করতে করতে বাটার নান এবং বাটার চিকেন খেতে ব্যস্ত আছে। তুলিকা, তুই এই ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো বাটার চিকেন রান্না করতে পারিস। তোর হাতের বাটার চিকেন ছাড়া আমার আর অন্য কারোর হাতের বাটার চিকেন খেতেই ভালো লাগে না। এমনকি 5 স্টার রেস্টুরেন্টের বাটার চিকেনও তোর রান্নার কাছে ফেল হয়ে যাবে। আমি তো শুধু ভাবি বিয়ের পর আমার কি হবে। আমি তো শ্বশুর বাড়িতে গিয়ে তোর হাতের বাটার চিকেন খেতে পারবো না বল। আরে আমারও তো তোর হাতের বাটার নান খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, আমার আর অন্যজনের হাতে তৈরি করা বাটার নান খেতে ইচ্ছাই করে না। আমাদের কাছে কিন্তু একটাই উপায় আছে, আমরা বিয়ে করলে দুজনে একই বাড়িতে বিয়ে করব। তাহলে তুই আমাকে সারা জীবন বাটার নান রান্না করে খাওয়াবি, আর আমিও তোকে সারা জীবন বাটার চিকেন রান্না করে খাওয়াতে পারবো। অহনা এবং তুলিকার মুখে এরকম কথা শুনি ক্লাসের সকলে হু হু করে হেসে ওঠে। এমনকি তাদের ক্লাসের প্রফেসরও হাসতে থাকে। আসলে অহনা এবং তুলিকা দুজনেই বাটার নান এবং বাটার চিকেন খেতে ভীষণই ভালোবাসে। তাই তারা প্রত্যেকদিন কলেজে টিফিনে করে বাটার চিকেন এবং বাটার নান তৈরি করে নিয়ে আসে। আর সারাদিন ক্লাসে বসে বসে, এমনকি ক্লাস চলাকালীনও তারা বাটার চিকেন বাটার নান খায়। তাই কলেজের সকলে তাদের দুই বন্ধুকে বাটার চিকেন এবং বাটার নান বলে ডাকে। কিন্তু তাতে অহনা কিংবা তুলিকার কোনো রকম রাগ হয় না, বরং তাদেরকে বাটার চিকেন এবং বাটার নান বলে কেউ ডাকলে তারা খুবই খুশি হয়। আর এভাবেই দেখতে দেখতে সময় কাটে। আর দুই বান্ধবীর পড়াশোনা শেষ হয়ে গেলে তারা দুজনে একই বাড়িতে বিয়ে করার জন্য জেদ করে বসে। তুলিকা, আজকে কিন্তু আমি অনেক বেশি বেশি করে বাটার নান তৈরি করে নিয়ে এসেছি, কারণ আমাদের দুজনের জন্য একই বাড়ি থেকে দুই ভাইয়ের বিয়ের সম্বন্ধ এসেছে। আমরা তো এই দিনটার জন্যই অনেকদিন ধরে অপেক্ষা করেছি। আমরা তাহলে দুজনে বিয়ে করে একই বাড়িতে যাচ্ছি। আজকে বেশি বেশি করে বাটার চিকেন আর বাটার নান খাবো। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তুলিকা এবং অহনা বিয়ে করে একই শ্বশুর বাড়িতে চলে যায়। আর তারা দুজনে মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি থাকে। পরের দিন সকালবেলা, মনে হচ্ছে আমার দুই বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি। আমি আমার দুই বৌমাকে ডেকে প্রথম রান্নার নিয়ম পালন করার জন্য রান্নাঘরে পাঠিয়ে দিই। আর আজকে আমি আমার দুই বৌমাকে অনেক ভালো ভালো খাবার রান্না করতে বলবো। এই বলে সুলেখা দেবী নিজের ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে যায়। আর তখন সে দেখে যে টেবিলের উপর বাটার চিকেন এবং বাটার নান তৈরি করে রাখা আছে। আর এমন সময় শাশুড়ি মাকে দেখে অহনা বলে, আসলে মা, আমাদের দুজনেরই কিন্তু খুব খিদে পেয়েছিল, তাই আমরা দুজনে সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি। তারপর রান্নাঘরে গিয়ে আমি সুন্দর করে বাটার নান তৈরি করলাম, আর তুলিকা বাটার চিকেন রান্না করলো। আমরা দুজনে কিন্তু পেট ভরে খেয়েও নিয়েছি। এবার আপনারা খেয়ে নিন। অহনার মুখে এরকম কথা শুনি তার শাশুড়ি মা ভীষণই অবাক হয়। একই অবাক কাণ্ড, বাড়ির দুই নতুন বৌমা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে আগে নিজেরাই খেয়ে বসে আছে। বিষয়টা আমার খুব একটা ভালো লাগলো না। তবে যাই হোক, অনেকদিন আমারও বাটার চিকেন আর বাটার নান খাওয়া হয়নি। দুই বৌমা বাড়িতে আসতেই ভালো ভালো খাবার খেতে পাচ্ছি, এটাই তো আমার সৌভাগ্য। এই ভেবে সুলেখা দেবী বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসে। আর তুলিকা এবং অহনা সবাইকে খাবার পরিবেশন করলে সবাই একেবারে তৃপ্তি করে বাটার নান এবং বাটার চিকেন খায়। কিন্তু সবাই খাবার খাওয়ার পরও এখনো বেশ অনেকটা পরিমাণে বাটার নান এবং বাটার চিকেন বেঁচে যায়। আর যা দেখে অহনা এবং তুলিকা দুজনেই খুশি হয়ে আবার বাটার নান এবং বাটার চিকেন খেতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে সেখানে আবার তাদের শাশুড়ি মা আসে। একি, তোমরা তো আমাদের খাওয়ার আগেই খাবার খেয়ে নিয়েছো বললে, তাহলে আবার তোমরা দুজনে খেতে বসে পড়লে কেন? আমি তো রান্নাঘর থেকে এই টিফিন কৌটোটা নিয়ে আসতে গিয়েছিলাম। ভাবলাম যতটা বাটার নান আর বাটার চিকেন বেঁচে আছে বুলটিকে দিয়ে আসবো, কারণ বুলটি বলেছিল আমার দুই নতুন বৌমার হাতের প্রথম রান্না খাবে। আরে আপনি আমাদেরকে আগে বলবেন তো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমরা এর পরের বার যখন বাটার চিকেন আর বাটার নান রান্না করব, তখন আপনি বুলটি কাকিমাকে বেশি করে দিয়ে আসবেন। এই শুনে সুলেখা দেবীর কিছু বলার থাকে না। সে চুপচাপ নিজের ঘরে চলে যায়।
আর দুপুর বেলাতে আবার অহনা এবং তুলিকা দুজনে মিলে বাটার নান এবং বাটার চিকেন রান্না করে সবাইকে পরিবেশন করে। কি হলো বৌমা, তোমরা দুপুরের খাবারে আবার বাটার চিকেন আর বাটার নান রান্না করলে কেন? আমি তো ভেবেছিলাম সকালে তোমরা ভালো ভালো খাবার রান্না করেছো, মানে দুপুর বেলাতেও নিশ্চয়ই আমাদের জন্য আলাদা কোনো খাবার রান্না করবে, কিন্তু সেই একই খাবার রান্না করলে কেন? আসলে মা, আমাদের না বুলটি কাকিমার জন্য খুব খারাপ লাগছিল। সকালবেলা তো আমরা সবাই মিলে বাটার নান আর বাটার চিকেন খেয়ে নিলাম, কিন্তু বুলটি কাকিমাকে দেওয়াই হয়নি। সেই জন্য আমরা এখন বেশি করে বাটার নান আর বাটার চিকেন রান্না করেছি। আমরা টিফিনে প্যাক করে দিয়েছি। আপনি আগে আপনার বান্ধবীকে এই টিফিনটা দিয়ে আসুন। এই শুনে সুলেখা দেবী খুবই খুশি হয়, আর সে তখনই বৌমার কাছ থেকে সেই টিফিন কৌটো নিয়ে বান্ধবীর বাড়িতে চলে যায়। বলটি, এই নে, তুই আমার বৌমাদের হাতে রান্না করা খাবার খাবি বলছিলি না? আজকে আমার দুই বৌমা বাটার চিকেন আর বাটার নান রান্না করে পাঠিয়েছে। পেট ভরে খাওয়ার পর টিফিন কৌটোটা আমাদের বাড়িতে দিয়ে আসবি, কেমন? এই শুনে বুলটি দেবী খুবই খুশি হয়, আর সুলেখা দেবী সেখান থেকে চলে যাওয়া মাত্রই বুলটি দেবী সেই টিফিন বাক্সটা খুলে দেখে। কিন্তু সে ভীষণই অবাক হয়, কারণ সেই টিফিনের মধ্যে একটা ছোট্ট বাটার নান আর কেবলমাত্র বাটার চিকেনের ছোট্ট একটা মাংসের পিস পড়ে থাকে, আর যা দেখে বুলটি দেবী ভীষণই রেগে যায়। তাই সে তখনই সেই টিফিন কৌটো নিয়ে বান্ধবীর বাড়িতে ছুটে আসে। কিরে সুলেখা, তুই কি আমার সঙ্গে ছ্যাবলামি করছিস? তোর যদি আমাকে বাটার চিকেন বাটার নান খাওয়ানোর ইচ্ছা নাই থাকতো, তাহলে তুই তো আমাকে নাই দিতে পারতিস। এরকম একটা ছোট বাটার নান আর এক পিস চিকেন দেওয়ার কি মানে হয়? তুই তো জানিস আমি বাটার নান আর বাটার চিকেন খেতে কত ভালোবাসি। এই নে ধর, আমার কোনো দরকার নেই এরকম অল্প খাবার খাওয়ার, তোরা বেশি করে খেয়ে নে। এই বলে বুলটি দেবী তখনই সেই টিফিন কৌটো সেখানে রেখে চলে যায়, আর যার ফলে সুলেখা দেবীর খুবই খারাপ লাগে। এটা তোমরা কিভাবে করতে পারলে? কেউ কখনো এতটা সামান্য পরিমাণে খাবার কাউকে খেতে দেয়? বড় বৌমা, তুমি তো আমাদের বাড়ির জন্য অনেক বড় বড় বাটার নান বানিয়েছো, তাহলে বুলটির জন্য আলাদা করে এত ছোট বাটার নান কেন বানালে? আর ছোট বৌমা, তুমি বেছে বেছে বাটার চিকেনের সবচেয়ে ছোট পিসটা বুলটিকে দিয়েছো কেন? আরে আপনি চুপ করুন তো, আপনার বান্ধবী ভীষণ লোভী, ফ্রি ফান্ডে খাবে, তারপর আবার কম দিয়েছি কেন তাতেও প্রবলেম। আমরা দুজনে কষ্ট করে বাটার নান বাটার চিকেন রান্না করব আর পাড়া প্রতিবেশীকে ফ্রিতে খাইয়ে বেড়াবো, আমাদের অত সময় নেই। তাহলে তোমরা আমাকে মিথ্যা কথা বললে কেন যে তোমরা বুলটিকে খাওয়ানোর জন্য দুপুর বেলাতে আবার বাটার চিকেন আর বাটার নান রান্না করেছো? তোমরা তো অন্য কোনো খাবার রান্না করতে পারতে। আসলে আমরা আপনাকে মিথ্যা কথা বলেছি। আমরা দুই বান্ধবী বাটার চিকেন আর বাটার নান খেতে খুব ভালোবাসি, তাই আমরা খাবো বলে দুপুর বেলাতে আবার বাটার চিকেন বাটার নান রান্না করেছি। নতুন দুই বৌমার মুখে এরকম কথা শুনে সুলেখা দেবী একেবারে আকাশ থেকে পড়ে, আর দুই বৌমার এরকম ব্যবহার দেখে তার আরো বেশি রাগ হয়। তাই সে দুই বৌমার হাতে রান্না করা বাটার নান এবং বাটার চিকেন না খেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তাতেও অহনা এবং তুলিকার কিছু যায় আসে না, তারা নিজেদের মতো খাবার খেতে বসে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলাতে আবার অহনা এবং তুলিকা দুজনেই বেশি বেশি করে বাটার নান এবং বাটার চিকেন রান্না করে। আর এভাবেই শ্বশুর বাড়িতে আসার পর থেকেই তারা 3 বেলা করে বাটার নান এবং বাটার চিকেন রান্না করতে থাকে, যার ফলে খুবই তাড়াতাড়ি বাড়ির সকলে বিরক্ত হয়ে ওঠে। বৌমা, বলছি বিয়ের পর থেকে তো 1 মাস হয়ে গেল, তোমরা কেউ এখনো বাপের বাড়িতে যাওনি। যাও, তোমরা দুজনে বরং বাপের বাড়ি থেকে কিছুদিনের জন্য ঘুরে এসো, ততদিনে আমি রান্না বান্না করে সবাইকে খাওয়াবো। কারণ তোমরা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমরা অন্য কোনো খাবার রান্না করে খেতে পারবো না। তোমাদের হাতের বাটার চিকেন আর বাটার নান খেয়ে খেয়ে আমরা একেবারে পাগল হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে 2 সপ্তাহ পর বাড়িতে আসব। প্রথমে তুলিকা আমার সঙ্গে আমার মায়ের বাড়িতে যাবে, ওখানে আমরা 1 সপ্তাহ থাকবো, আর তারপর আমরা দুজনে আবার তুলিকার মায়ের বাড়িতে গিয়ে 1 সপ্তাহ থাকবো। এভাবে 2 সপ্তাহ কাটানোর পর আমরা আবার বাড়ি ফিরে আসবো। সে কি, তোমরা নিজের নিজের বাপের বাড়িতে যাও, একে অন্যের বাপের বাড়িতে গিয়ে থাকবে কেন? তোমরা কি দুজনে একে অপরকে ছেড়ে থাকতে পারো না? না মা, সেটা নয়, আসলে আমি অহনার হাতের বাটার নান ছাড়া কিছুতেই থাকতে পারি না, আর অহনা আমার হাতের বাটার চিকেন না খেয়ে থাকতে পারে না। সেই জন্য আমরা 2 বান্ধবী শপথ করেছি আমরা সারা জীবন একে অপরকে বাটার চিকেন আর বাটার নান রান্না করে খাওয়াবো। 2 বৌমার মুখে এরকম কথা শুনে সুলেখা দেবীর মাথায় একেবারে হাত পড়ে।
কারণ সে ধারণাই করতে পারে না যে দুই বৌমা একে অপরের হাতের বাটার চিকেন এবং বাটার নান খাওয়ার জন্য এতটা পাগলামি করতে পারে। আর 2 সপ্তাহ পর নিজেদের মায়ের বাড়ি থেকে ঘুরে এসে দুই বান্ধবী আবার শ্বশুর বাড়িতে প্রত্যেক দিন বেশি বেশি করে বাটার চিকেন এবং বাটার নান রান্না করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর হঠাৎই একদিন অহনার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে। তাই সবাই মিলে অহনাকে একটা ভালো নার্সিং হোমে ভর্তি করে। আর ডাক্তারবাবু অহনার চিকিৎসা করার পর জানায় তার শরীরে থাইরয়েড এবং কোলেস্টেরলের পরিমাণ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। তাই অহনাকে কিছুদিন ধরে হসপিটালে অ্যাডমিট রাখা হবে। আমার আর ভালো লাগে না। 4 দিন হয়ে গেল অহনা নার্সিং হোমে ভর্তি আছে। অহনা কবে যে সুস্থ হয়ে বাড়িতে ফিরবে, তারপর আমি ওর হাতের বাটার নান খেতে পারবো। কারণ বাটার নান ছাড়া তো আর শুধু শুধু বাটার চিকেন খাওয়া যায় না। অন্যদিকে অহনার অবস্থাও একই রকমের থাকে। সেও সারাদিন মন খারাপ করে হসপিটালের বেডে শুয়ে শুয়ে বাটার চিকেন খাওয়ার কথা ভাবতে থাকে। 4-5 দিন হয়ে গেল আমি তুলিকার হাতের বাটার চিকেন খাইনি। আমার খুব মন খারাপ করছে। কবে যে আমি বাড়ি যাবো আর তুলিকার হাতের বাটার চিকেন খাবো। আচ্ছা, তুলিকাকে ফোন করে নার্সিং হোমে ডেকে নিলে কেমন হয়? আমাদের তো এই নার্সিং হোমে একটা পার্সোনাল কেবিন বুক করা হয়েছে। তুলিকা যদি সব রকম মশলাপাতি, মাংস, হাঁড়ি কড়াই, গ্যাস ওভেন নিয়ে নার্সিং হোমে চলে আসে, তাহলে তো আমরা দুজনে এখানে বাটার চিকেন আর বাটার নান রান্না করে খেতে পারবো। এই বলে অহনা তখনই তুলিকাকে ফোন করে। আর পরের দিনই নার্সিং হোমে বাটার চিকেন এবং বাটার নান রান্না করে খাওয়ার কথা বলে। আর অহনার এরকম আইডিয়া তুলিকার খুবই পছন্দ হয়। তাই পরের দিনই তুলিকা বড় ব্যাগের মধ্যে ছোট একটা গ্যাস ওভেন, তার সাথে বাটার চিকেন এবং বাটার নান তৈরি করার বিভিন্ন রকমের উপকরণ যেমন ময়দা, মাংস, তেল, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং বেশি বেশি করে বাটার কিনে নার্সিং হোমে চলে যায়। আর সেখানেই দুই বান্ধবী বাটার নান এবং বাটার চিকেন রান্না করে খেতে শুরু করে দেয়। কিন্তু এমন সময় হঠাৎই সেখানে ডাক্তারবাবু গিয়ে পৌঁছায়। আর দুই বান্ধবীকে এরকম নার্সিং হোমের বেডে বসে বাটার চিকেন এবং বাটার নান খেতে দেখে ডাক্তারবাবু একেবারে আকাশ থেকে পড়ে। আপনারা পাগল নাকি? এরকম নার্সিং হোমের মধ্যে পেশেন্টের কেবিনে বসে আপনারা বাটার চিকেন আর বাটার নান রান্না করে খাচ্ছেন? আপনাদের কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? আর এই যে মিসেস অহনা, এবার আমি বুঝতে পারলাম আপনার হাই কোলেস্টেরলের কারণটা কি। অতিরিক্ত পরিমাণে বাটার নান আর বাটার চিকেন খাওয়ার ফলেই আপনি আপনার শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলেছেন। আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা এত বেশি যে আপনি যখন তখন হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন। যদি মারা যেতে চান তাহলে আরো বেশি বেশি করে বাটার নান আর বাটার চিকেন খান। ডাক্তারবাবুর এরকম কথা শুনে দুই বান্ধবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কারণ তারা দুজনের কেউই তাড়াতাড়ি মারা যেতে চায় না। তাই সেদিনই তারা নিজেদের ভুল বুঝতে পারে। আর তখনই দুই বন্ধু ঠিক করে তারা আর কখনো এরকম ভাবে বাটার চিকেন এবং বাটার নান খাওয়ার জন্য পাগলামি করবে না। কিছুদিন পর অহনা সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়িতে ফিরে এলে দুই বান্ধবী একেবারে ঘরোয়া স্বাস্থ্যকর খাবার রান্না করে খেতে শুরু করে। আর তারা সবসময় নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে। এভাবেই তারা হাসি খুশি বসবাস করতে থাকে। পৌলমী তার শ্বশুর মশাই, শাশুড়ি মা এবং স্বামীর সঙ্গে একটি গ্রামে থাকে। পৌলমীর বরাবরই শহরে যাওয়ার ভীষণ ইচ্ছা এবং সেখানে থেকেই তার জীবনযাপন করার শখ ছিল। গ্রামে থাকা সত্ত্বেও সে বরাবরই তার গ্রামের লোকজনদের সুযোগ পেলেই ছোট করে। আর এই ব্যাপারে কেউ কখনো কিছু মনে করে না, কারণ সবাই জানে পৌলমী ছোটবেলা থেকেই এরকম। তার বিয়ের পরেও যে তার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসেনি, এটা দেখেই সবাই অবাক হয়। এমনই একদিন তার এক বান্ধবী শিপ্রা তার সঙ্গে দেখা করতে আসে। তুই ঘুরে ফিরে সেই গ্রামেই বিয়ে করছিস? তুই আমার অবস্থাটা দেখে বুঝতে পারছিস না? এই গ্রামের ফাঁদে একবার যে পা দিয়েছে সে কিন্তু সহজে বেরোতে পারবে না। তাহলে আমি কি করব বল? আমার শ্বশুর বাড়ির লোকজনদের বলবো যে আপনারা সবাই শহরে বাড়ি বানান, তবে আমি বিয়ে করতে পারবো? তুই এমন আজগবি কথাবার্তা বলিস না মাঝে মাঝে। কি বলবো আর? আজগবি নয়, আমি যা বলি একদম ঠিক বলি। আমি নিজেও কয়েকদিন পরে এই গ্রাম থেকে বেরিয়ে যাব। তখন দেখবি তোর বন্ধু যেটা বলে সেটা সত্যি সত্যি করে দেখায়। গ্রাম থেকে বেরিয়ে যাবি মানে? কোথায় যাবি? তুই, বিকাশ দা, তোর শ্বশুর শাশুড়ি সবাই একসঙ্গে যাবি নাকি তুই একাই যাবি? না না, আমি একাই যাব। শহরে আমি চাকরি পেয়েছি তো, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসলেই আমি একেবারে আর দেরি না করেই শহরে পালাবো। কে তোকে শহরে চাকরি দিল? শহরে যে তোদের কোনো আত্মীয় স্বজন আছে তা তো আমি জানতাম না। আর তোকেও তো কখনো শহরে গিয়ে সেরকম ভাবে চাকরির খোঁজ করতে দেখিনি। তাহলে কি অনলাইনে চাকরি খুঁজেছিস তুই?
আরে না না, আমার পাড়ার ওই শিবুদা আছে না, ওই তো আমাকে শহরে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বেশ অনেক টাকা মাহিনা, বুঝলি? ওই চাকরিটা পেয়ে গেলে আমার শহরে বসবাস করার স্বপ্ন পূরণ হবে, আর আমি বিকাশকে সংসারে সাহায্যও করতে পারবো। সারা পৃথিবীতে এত লোক থাকতে তুই শেষ পর্যন্ত শিবুদার কাছ থেকে সাহায্য নিচ্ছিস? তুই গ্রামে এত বছর থেকে এটা জানতে পারিসনি ও কত বড় ঠকবাজ? আমি জানি না ও তোর কোথায় কিভাবে চাকরির ব্যবস্থা করেছে, তবে আমি আশা করব ভবিষ্যতে যেন তোর কোনো অসুবিধা না হয়। এই বলে শিপ্রা সেখান থেকে চলে যায়। শিপ্রার কথা শুনে এক ঝটকায় পৌলমী বেশ ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মনে হয় শিপ্রা হয়তো তার উন্নতিতে হিংসা করছে, তাই তাকে এমন কথা বলেছে। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। পৌলমীর পাড়ার দাদা সেই শিবুদার কথা মতো শহরের কাজে যেতে একেবারে তৈরি হয়ে যায়। শহরে যাওয়ার আগে বিকাশ অনেকবার করে পৌলমীকে বারণ করে সে যেন এভাবে সবাইকে ছেড়ে শহরে না যায়, কিন্তু পৌলমী কারোর কথা শোনে না। তোমরা কেউ আমার ভালো দেখতে পারছো না কেন? আমি যদি শহরে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারি তাতে তোমাদের অসুবিধাটা কোথায় হচ্ছে? আমার কি নিজের স্বপ্ন পূরণ করারও অধিকার নেই? কেন থাকবে না পৌলমী, একদম আছে। আমি তোমাকে তোমার সমস্ত স্বপ্ন সত্যি করার জন্য সাহায্য করতেও রাজি আছি, কিন্তু এই শিবুটাকে তো আমি বিশ্বাস করতে পারি না। কোথায় কেমন কাজ দিয়েছে না জানি তোমাকে একা ছাড়তে আমার বড্ড ভয় করছে। তাহলে তুমি শহরে চলো আমার সঙ্গে। আমি তো তোমাকে বারণ করিনি, বলো? তুমি যদি চাও তাহলে আমি এক্ষুনি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। বৃদ্ধ আর অসুস্থ মা বাবাকে ছেড়ে আমি যে একা এইভাবে যেতে পারবো না সেটা তো তুমি ভালো করেই জানো। যদি পারতাম তাহলে তো চলেই যেতাম। তার উপর আমাদের জমিতে এখন সবে সবে কাজ শুরু হয়েছে, কিছুদিন তো আমাকেই দেখতে হচ্ছে সমস্ত কিছু। তাহলে শুধু শুধু তুমি আমার সময় নষ্ট কেন করছো? আমাকে শান্তিতে শহরে যেতে দাও। কাজটা ঠিকভাবে হয়ে গেলে আমি শহর থেকে তোমার কাছেও কিছু টাকা পাঠাতে পারবো। এই বলে পৌলমী সেখান থেকে চলে যায়। একদিকে শহরের আবহাওয়ায় পৌলমীর মন খুশিতে আনন্দে ভরে ওঠে, অন্যদিকে সেই একই সময়ে তাদের গ্রামে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়। শহরে এসে পৌলমীর প্রায় কয়েক ঘন্টা কেটে যায়। প্রথমবার এইভাবে একা একা শহরে এসে পৌলমী প্রচন্ড আনন্দ পায়। তার মনে হয় সারাদিন সে যদি শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারে তাহলে হয়তো তার শান্তি হবে। কিন্তু এখন আর শুধুমাত্র ঘুরে বেড়ালে চলবে না, তাকে শিবুদার ঠিক করা সেই চাকরির জায়গাতে যেতে হবে। এই ভেবে সময় নষ্ট না করে পৌলমী শিবুদার দেওয়া ঠিকানা মতো একটি বাড়িতে চলে যায়। এটা তো একটা বাড়ি, অফিস তো নয়। শিবুদা বাড়ির ঠিকানা কেন দিয়েছে? এই বাড়িতে আবার কি কাজ থাকতে পারে কি জানি বাবা। যাই, ভেতরে গিয়ে দেখি। এরকম নানান কথা ভাবতে ভাবতে পৌলমী সেই বাড়িটার ভেতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতরে ঢুকতেই সে একজন মহিলাকে দেখতে পায়। ওই মহিলা সারা ঘর নিজেই পরিষ্কার করছিল একা একা, আর খুবই চিৎকার চেঁচামেচি করছিল। একটা কাজের লোক ঠিক করতে পারে না, আবার বড় বড় কথা। সেই কবে থেকে বলছি একটা কাজের লোক ঠিক করে দাও। এই এত বড় বাড়ি আমি একা পরিষ্কার করতে পারবো না, তারপরে আবার সবার রান্নাও আমাকে করতে হয়। তুমি তো কিছুতে হেল্পও করো না আমাকে। আরে বাবা, শিবুকে তো বলেছি কাজের লোক খুঁজে দেওয়ার জন্য। ওকে তো আমরা অগ্রিম টাকাও দিয়েছি। দেখো ঠিকই লোক পাঠিয়ে দেবে, ও কোনো কথার খেলাপ করে না, বুঝেছো? তুমি তোমার শিবুর কথা বাদ দাও তো, তুমিও যেমন তোমার শিবুও সেরকম। কথা বলতে বলতে এতক্ষণে রাগিনী দেবীর চোখ পড়ে পৌলমীর দিকে। হঠাৎ করে বাড়ির মধ্যে অচেনা অজানা একজন ঢুকে এসেছে দেখে রাগিনী দেবী বেশ রেগে যায়। তুমি বাড়ির ভেতরে ঢুকে এলে কিভাবে? ও, তার মানে দরজা খোলা ছিল। এই লোকটাকে নিয়ে আমি আর পারি না সত্যি। এভাবে দরজা খোলা রাখবে আর কোন দিন দেখবে চোর ডাকাতরা আমাদের বাড়িতে এসে সব লুটপাট করে নিয়ে চলে গেছে। এই মেয়ে, কে তুমি? আমাকে তো শিবুদা পাঠিয়েছিল। শিবুদা বলেছিল শহরে আমার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আর একটা কাজও খুঁজে দিয়েছে। ও আমাকে এখানকার ঠিকানাটাই দিয়েছিল। দেখলে তো, শিবু নিজের কাজ ঠিক করেছে। এবার তুমি আমাকে বকাবকি করাটা বন্ধ করো। খুব বাজে জিনিস কিন্তু এগুলো। তুমি নিজের স্বামীকে বিশ্বাস না করলে অন্য কেউ কি করে করবে? সরি, তুমি প্লিজ কিছু মনে করো না। আর এই মেয়ে, তুমি এবার তৈরি হয়ে নাও। সারা বাড়ি ভালো করে সার্ফ জল দিয়ে মুছে ভালো করে ধোবে, তারপরে আবার শুকনো কাপড় দিয়ে মুছবে। বাড়ি যেন একেবারে চকচক করে, বলে দিলাম। আমি তো আপনাদের অফিসে কাজ করব, আপনাদের বাড়িতে কাজ করার জন্য আমি তো আসিনি এখানে। তাহলে আপনি আমাকে কেন এসব কাজ করতে বলছেন? কি গো, শুনলে ওর কথা? ও নাকি আমাদের অফিসে কাজ করবে। শিবু তোমাকে আমাদের বাড়িতে কাজ করার জন্যই ঠিক করেছিল। আমাদের অনেকদিন থেকে একটা কাজের লোকের দরকার ছিল। পৌলমী কিছুতেই শহরে পরিচারিকার কাজ করতে রাজি হয় না। সে রেগে মেগে রাগিনী দেবীর বাড়ি থেকে বেরিয়ে যায়।
শিপ্রা ঠিকই বলেছিল, শিবুদার মতো জঘন্য লোক আর দুটো হয় না। ও আমার ভালো লাগা, আমার স্বপ্নের সুযোগ নিয়ে আমাকে লোকের বাড়িতে চাকরের কাজ করার জন্য পাঠিয়ে দিয়েছে। আমি আজকেই বাড়ি গিয়ে ওর ব্যবস্থা করছি। এই বলে পৌলমী গটমট করে হাঁটতে থাকে। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে পৌলমী দেখে বিকাশ তাকে ফোন করছে। এমন অসময়ে বিকাশের ফোন দেখে পৌলমী একটু ঘাবড়ে যায়। কি হলো, তুমি আজকে চাষের জমিতে যাওনি? না মানে তুমি তো জমিতে গেলে বাড়িতে ফোন রেখে যাও, তাই জিজ্ঞাসা করছি। একটু আগে আমাদের গ্রামে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির প্রবণতা একেবারে ধারণার বাইরে ছিল। আমি জানি না এই শহরে ওটার কি প্রভাব পড়েছে, তবে বজ্রবিদ্যুৎ এখানকার প্রচুর গাছপালা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আর এমনিও এখনো তো বৃষ্টি পড়েই চলেছে, থামার তো কোনো নামই নিচ্ছে না। মাত্র 3 ঘন্টা হয়েছে আমি গ্রাম থেকে শহরে এসেছি, আর এর মধ্যে এত কিছু হয়ে গেল। আমাদের ক্ষেতের জমি ঠিক আছে তো? সব পুড়ে গেছে পৌলমী, সব পুড়ে গেছে। আমি জানি না আমি কিভাবে এবার আমাদের দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করব, আর কিভাবে বা বাবা মায়ের চিকিৎসা করব। প্রত্যেক মাসে তোদের জন্য কয়েকশো টাকার ওষুধ আনতে লাগে। এই কথা শুনে পৌলমীর আর কিছু করার থাকে না। সে আবার রাগিনী দেবীর বাড়িতে ফিরে যায় এবং রাগিনী দেবীর সমস্ত শর্ত মেনে সেখানে পরিচারিকার কাজ করতে শুরু করে। এই কাজের জন্য পৌলমী যা টাকা পায় সে সমস্তটাই বিকাশের হাতে তুলে দেয়। মনের ভেতর যত আনন্দ ফুর্তি নিয়ে পৌলমী শহরে এসেছিল সবকিছু আস্তে আস্তে তার মন থেকে উধাও হয়ে যেতে থাকে। গত 2 মাস ধরে শহরে থেকে সে আজ পর্যন্ত একবারও শহরটা ভালো করে ঘুরে দেখতে পারেনি। না শহরে জামা কাপড় কিনতে পেরেছে, আর নাইবা শহরে খাবার দাবার খেতে পেরেছে। একদিন পৌলমী রাগিনী দেবীর বাড়ির জন্য বাজার করতে বেরিয়েছে। এমন সময় শিপ্রা তাকে দেখতে পায়। এই পৌলমী, কেমন আছিস? তোর চোখ মুখের অবস্থা এমন হয়ে গেছে কেন? কি হয়েছে একটু বলবি? অফিসের খুব চাপ বুঝি? আর এত বাজার তোর একার জন্য নিয়ে যাচ্ছিস নাকি? শিপ্রার প্রশ্ন শুনে পৌলমী হাউ হাউ করে কাঁদতে শুরু করে। কিসের অফিস? কে অফিসে চাকরি করে? আমি একজনের বাড়িতে কাজ করি শিপ্রা। আমি শহরের একটা ধনী বাড়ির পরিচারিকা মাত্র। তুই প্লিজ গ্রামে গিয়ে কাউকে এটা বলিস না। আমি বিকাশকেও এই ব্যাপারে কিছু বলিনি। আমি তোকে বলেছিলাম না, শিবুদা কখনো ভালো হতেই পারে না। তুই আমার কথা শুনতে চাসনি। আর তুই যখন দেখলি শিবুদা তোর জন্য এরকম লোকের বাড়িতে পরিচারিকার কাজ খুঁজে দিয়েছে, তাহলে তুই কেন রাজি হলি? তুই জানিস না আমাদের গ্রামে ঝড় বৃষ্টি হয়েছে, আর বাজ পড়ে আমাদের ক্ষেতের সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে গেছে। আমি যদি কাজ না করতাম তাহলে আমাদের সংসারটা তো পুরো ভেসে যেত। আমাদের হয়তো না খেতে পেয়ে মরে যেতে হতো। শিবুদা ওর কাজের জন্য একদিন ঠিক শাস্তি পাবে, তুই মিলিয়ে নিবি। সেই দিন আর বেশি দূরে নেই। আমি তো সেই কোন ছোটবেলার বন্ধু, তবুও তুই আমাকে এসব কিছু জানাসনি। এটা ভেবেই আমার বেশি কষ্ট হচ্ছে। কি করে জানাতাম বল? তোকে জানালে যদি আমার শ্বশুর বাড়ির সবাই জেনে যায় যে ওদের বাড়ির বৌমা শহরে চাকরানি হয়ে গেছে, আর এটা জানাজানি হলে আমাদের তো আর কোনো মান সম্মান থাকবে না বল। এভাবেই তারা 2 বান্ধবী যখন কথা বলতে থাকে, এমন সময় রাগিনী দেবী সেখানে চলে আসে। রাগিনী দেবীকে দেখে পৌলমী বেশ ঘাবড়ে যায়। সে তাড়াহুড়ো করে বাজারের ব্যাগটা নিয়ে সেখান থেকে যেতে যাবে, এমন সময় শিপ্রা তাকে আটকায়। পৌলমী রাগিনী দেবীর ভয়ে কিছুতেই সেখানে আর দাঁড়িয়ে থাকতে চায় না। আমাকে যেতে দে শিপ্রা, ম্যাডাম এসে গেছে। আমার কাজে অনেক দেরি হয়ে যাবে। আমি তোর সাথে পরে কথা বলবো। তুই গ্রামের কাউকে কিন্তু বলিস না এসব, কেমন? কি বলবে না গ্রামে? কি হয়েছেটা কি? আর এই মেয়েটাকে তুই কিভাবে চিনিস শিপ্রা? ও তো আমাদের বাড়িতে কাজ করে। ম্যাডাম, ও আমার বন্ধু। কিন্তু আপনি ওকে কিভাবে চিনলেন? শিপ্রা আমার মাসির মেয়ে। আজকে আমাদের বাড়িতে ওর নিমন্ত্রণ বলে ও গ্রাম থেকে এসেছে। ওর বিয়ের পর একবার ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়নি, তাই আজকে ওকে ডেকেছি। এবার তুমি বলো তো, তুমি শিপ্রাকে কি বলতে বারণ করছিলে? রাগিনী দেবীর কথায় আশ্বাস পেয়ে পৌলমী কাঁদতে কাঁদতে তাকে সব কথা বলে দেয়। পৌলমীর কথা শুনে রাগিনী দেবী বুঝতে পারে শিবু মিথ্যা কথা বলে পৌলমীকে ফাঁসিয়েছে। সমস্ত কথা শুনে রাগিনী দেবী এবং মোহনবাবু শিপ্রা ও পৌলমীকে নিয়ে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদেরকে গ্রামে আসতে দেখে শিবু ভীষণ ভয় পেয়ে যায়, আর তাদের সঙ্গে দেখা করবে না বলে বাড়ি থেকে পালাতে চায়। এমন সময়, ওকে পালাতে দেবেন না স্যার। আমাদের গ্রামে সবাই জানে ও কেমন ঠকবাজ। ও আমার মতো এরকম কতজনকে শহরে চাকরি দেওয়ার নাম করে লোকের বাড়িতে পরিচারিকা বানিয়ে রেখেছে। ওকে জিজ্ঞাসা করুন। আর আমাদেরকে কাজ দেওয়ার জন্য আমাদের কাছ থেকে 10,000 15,000 করে টাকা নিয়েছে। তারপরেও আমাদেরকে এভাবে চাকরির কাজ দিয়েছে। ও শুধু তোমাদেরকে না, ও আমাদেরকেও ঠকায়। কাজের লোক খুঁজে দেবে বলে আমাদের থেকেও 30,000 টাকা নিয়েছে।
ও গ্রামের সিধে সাদা মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলাটাকে নিজেদের ব্যবসা বানিয়ে ফেলেছে। এরকম আর হতে দেওয়া যাবে না। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি কথা দিচ্ছি এরকম খারাপ কাজ আমি আর কখনো করবো না। আমার নিজের ঘরেও একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ তৈরি করার জন্য আমার অনেক টাকার দরকার। সেই জন্যই টাকা রোজগার করতে গিয়ে আমি যে কতটা ভুল পথে চলে যাচ্ছিলাম সেটা একটু আগে অবধি আমি বুঝতে পারিনি। কিন্তু আমি সত্যি বলছি, আমি এসব কিচ্ছু করবো না। নিজের মেয়ের কথা ভাবতে গিয়ে আমি যে কত বড় স্বপ্নগুলোকে নিজের হাতে মেরে ফেলেছি, আমি সত্যি অনেক বড় দোষী। আপনারা আমাকে ক্ষমা করে দিন। তারা সবাই মিলে শিবুকে জিজ্ঞাসা করে শিবু কোথায় কোথায় আর কটা মেয়েকে এরকম চাকরানির কাজে নিযুক্ত করেছে। মোহনবাবু এবং রাগিনী দেবী সেই সকলকে এমন পরিচারিকার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে। রাগিনী দেবী এবং মোহনবাবু সেই মেয়েগুলোকেও পরিচারিকার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং প্রত্যেককে নিজেদের অফিসে চাকরি দিয়ে তাদের সবার ভবিষ্যৎ শুধরে দেয়।